এই যে আপনি বন দিয়ে কি করছেন? বন দিয়ে এই যে দেখেন, এই যে কুটি রাখার মধ্যে এই যে গাছগুলা যদি মাটিতে পড়ে রয়েছে, এটি যে মানে এমনি বাইন্ধে দিছি। ও আচ্ছা, সুন্দর করে বেঁধে হ্যাঁ দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা কি বন দিয়ে বেঁধে দিলে এটা কি নরম জিনিস, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বন দিয়ে বেঁধে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, বন দিয়ে দিয়েছি। আপনার কি বন দিয়ে বেঁধে দেন সব হ্যাঁ, সময়? সবসময় বন দিয়ে দিয়েছি। ও এই আচ্ছা যে কুটিগুলো আছে, যে কুটিগুলোর মধ্যে উঠায় উঠায় আচ্ছা। এগুলো। দেখুন আপনারা যে বন কেটে, এভাবে বন কেটে আপনারা গাছগুলো এই খুঁটির সাথে বেঁধে দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা, সুন্দর। কয়টা বান্ধন দিচ্ছেন একটা গাছে? এই একটা বান্ধন দিচ্ছি, এখন এই যে মাছা বাঁধবো, মাচায় মাচায় মাথায় উঠাই উঠে দিবেন যাবো। না? হ্যাঁ, আচ্ছা, মাথায় উঠে যাবো। সুন্দর। দেখুন গাছগুলো একটু বড় হয়ে আসলে তখন এই বন দিয়ে আপনি বনগুলো মোটামুটি 1 ফিট লম্বা করে কাটবেন, কেটে পরে বেঁধে দিবেন। কৃষির এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে কিন্তু জানা দরকার আছে। এগুলো অনেক সময় আমরা চিন্তা করি গাছগুলো বেঁধে দিব কিভাবে, অনেক ব্যয়বহুল করে ফেলি। এখানে দেখেন না যে বন কিন্তু খুব এক্সপেন্সিভ বিষয় না, এটা আমাদের সহজলভ্যই বিষয়, কৃষকদের কাছেই থাকে সবসময়। বন কেটে এখন বেঁধে দিচ্ছে। হয়তো বা আপনি অনেক চিন্তা করেন যে কি দিয়ে বাঁধবো, এটা কোনো জটিল কোনো সায়েন্স না, এটা আপনার বন দিয়েই বেঁধে দিবেন আপনি সুন্দর করে। গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন এই খুঁটির সাথে বেঁধে দিবেন, তারপর আর একটু বড় হয়ে গেলে তো এটা মাচায় উঠে যাবে। দেখুন আসলে এটা আবার এখানে আবার এই গাছগুলো মাচায় উঠে গেছে, মাচায় উঠে যাওয়ার পরে মাচার সাথে আবার একটু করে বেঁধে দিবেন। দেখি এই আমাদের মুরব্বী বেঁধে দিচ্ছেন। দেখুন এই যে গাছটা, হ্যাঁ এখন এই যে এই যে ওই যে এইভাবে মাচায় মাথা মাচায় উঠাই দিয়ে এভাবে এখন আবার বেঁধে দিবেন মাচার সাথে। ডগাটা ভাঙে গেছে। এই যে এইভাবে উঠাইয়া তারপরে তো এগুলো মাচায় উঠে যাবে, মাচায় উঠলে তো আর বাঁধার দরকার নাই। না, মাথা তুললে আবার বাধা ধরতে না। সম্মানিত দর্শকবিন্দু, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বিলডরা ইউনিয়নের উত্তর কৈলাডি গ্রামে। এই গ্রামের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস আলী, উনি প্রায় 50 থেকে 60 কাঠা, এখানে এই অঞ্চলে হচ্ছে 8 শতাংশে 1 কাঠা, এরকম 60 কাঠা জমিতে শশার চাষ করেছেন। উনি মূলত এখানে যেটা মল্লিকা 533 এবং তামিম প্লাস, এই 2টা জাতের শশা চাষ করেছেন। তো আজ আমরা তার এই যে শশার প্রজেক্টটা, এই প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখব এবং মোটামুটি এখান থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব। তার গাছগুলোর কি অবস্থা, এখন কোন পর্যায়ে আছে, এবং টোটাল প্রজেক্টটা নিয়ে একটা সার্বিক তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। মোহাম্মদ ইউনুস আলী বয়সে খুবই যুবক, তরুণ, পড়াশোনা শেষ করেই উনি এই অল্প অল্প করে কৃষির সাথে যুক্ত হয়ে গেছেন। এখন প্রফেশনালি এই কৃষি কাজ করেন। উনি এর আগে উনার পিতা এই শশার আবাদটা করত, উনার হাত ধরেই অল্প অল্প করে আজকে প্রায় 60 কাঠা জমিতে উনি শশার আবাদ করেছেন। বিশাল বড় প্রজেক্ট, দেখেন যতদূর চোখ যায় শুধু শশার আবাদ। এখানে এখানে প্রায় 30 থেকে 40 কাঠা জমি আছে, ছড়ায় ছিটা মোটামুটি 60 কাঠা জমিতে উনি এই 2টা জাতের শশা আবাদ করেছেন, তামিম প্লাস আর হচ্ছে মল্লিকা 533। বন্ধুরা, আপনাদের তো সবসময় আমি একটা কথা বলি, কৃষিকাজ এখন আসলে শিক্ষিত ছেলেমেয়েরা
পড়াশোনা শেষ করে এই কৃষির সাথে যুক্ত হচ্ছে। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের শাকসবজি, টমেটো, শসা, তারপরে ক্যাপসিকাম, তার এই যেটা ফুলকপি, এগুলো চাষাবাদে তারা এই এই মনোনিবেশ করছেন, যুক্ত হচ্ছেন। তেমনি মোহাম্মদ ইউনুস আলী এই শসার আবাদে উনি যুক্ত হয়েছেন। আজ থেকে প্রায় 2-3 বছর ধরে উনি এই শসার আবাদটা করছেন। এখন তার বিশাল বড় প্রজেক্ট, 4 একর 5 একরের একটা শসার প্রজেক্ট, মানে বিশাল বড়। প্রান্তিক একজন কৃষি উদ্যোক্তার এত বড় একটা প্রজেক্ট আসলে বিশাল একটা কর্মকাণ্ড। এখানে তার এই প্রজেক্টকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 জন লোকের একটা কর্মসংস্থান হয়েছে। স্থানীয় অনেক ছেলেপেলে যারা আছে তারা অনেকেই তার প্রজেক্টটি দেখে নিজেরা উৎসাহিত হচ্ছে, নিজেরাও 2-1টা প্রজেক্ট করার চেষ্টা করছে। আসলে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মোহাম্মদ ইউনুস আলীর মতো একজন করে উদ্যোক্তা তৈরি হোক, কারণ উদ্যোক্তা তৈরি হইলেই আমাদের দেশে কর্মসংস্থান বাড়বে। চলুন যাই আমরা দেখি, তার প্রজেক্টে ঘুরে দেখি, তারপরে তার সাথে একটু কথা বলবো। দেখুন, অলরেডি গাছে গাছে ফুল কলি চলে এসেছে। গাছগুলো গ্রোথও বেশ সুন্দর। সকালের কুয়াশা এখনো কাটেনি। ওনারা আজকে এখানে মাচা দিচ্ছেন। এই অঞ্চলের মাচাগুলো একটু নিচু করেই দেওয়া হয়, মোটামুটি মাটি থেকে 2.5 থেকে 3 ফিট উপরে মাচাটা দেওয়া হয়। আপনারা অনেকেই আমাদের বলেন যে ভাই মাচা করার ইটা একটু আমাদের দেখাবেন। আসলে মাচা এখানে যে করে এটা খুব একটা রকেট সায়েন্স না। 2 পাশে এরকম জিআই তার, যেটা মোটাটা, বেঁধে দিয়ে ঠিক একইভাবে ওই পাশেও দিয়ে মাঝখান দিয়ে এই ধরনের সুতা লাগিয়ে টান করে দেন, 2টা করে খুঁটি লাগিয়ে দেন। মাচাগুলো একটু নিচু করেই করেন এই এলাকার কৃষকরা, এবং মাচার নিচ দিয়ে যে এই ফসল হারভেস্ট করেন। দেখুন 2 পাশে, এটা একটা গ্রামীণ রাস্তার 2 পাশেই এই শসার আবাদ। গাছগুলো গ্রোথও বেশ ভালোই, বেশ সুন্দর। রোগ বেলায় আছে, টুকটাক আছে, খুব যে আছে তা না, 2-1টা গাছে আছে, তবে সেটার পরিমাণ খুবই কম। বেশ ভালো। দেখুন, ভালো লাগে বন্ধুরা, আসলে এত সুন্দর গাছের গ্রোথ, সত্যি প্রাণটা জুড়ে গেল। দেখুন, অলরেডি গাছের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত শশা চলে এসেছে। এখান থেকে শশা আমার মনে হয় ম্যাক্সিমাম 10 থেকে 15 দিনের ভিতরেই শশা উঠানো যাবে। শশা খুব উচ্চ বর্ধনশীল, খুব তাড়াতাড়ি বাড়ে। মোটামুটি লাগানোর এই 30 থেকে 35 দিনের ভিতরে শশা হারভেস্ট করা যায়। উনি এখানে 2টা জাতের শশা চাষ করেছেন, যেটা মল্লিকা 533, তামিম প্লাস। এটা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শশা। দেখুন, বন্ধুরা, আপনারা যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে শশার আবাদ শুরু করেছেন অথবা করবেন ভাবছেন, আপনার কিছু বিষয় মাথায় রেখে শশা চাষ করবেন। একটা প্রধান বিষয় হচ্ছে, আপনি যদি প্রজেক্টে নিজে সময় দিতে পারেন, তাহলে আপনার এই যে কোনো কৃষিকাজ করাটা আপনার জন্য ভালো হবে। দেখেন, আপনার
এখানে কিন্তু মাঠ ভরা শ্রমিকরা কাজ করলেও ইউনূস সাহেব যে মূল যে উদ্যোক্তা সে কিন্তু তাদের সাথেই আছে। তাই আপনার যদি নিজে সময় দিতে পারেন তাহলে এই প্রজেক্টগুলো করা ভালো। একদম সবকিছু পরের উপর ছেড়ে দিয়ে কিন্তু কোনো কাজই হয় না, নিজেকে থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার জমি নির্বাচন এবং বীজ জাত এগুলো দিকে খেয়াল রাখতে হবে। এটা হালুয়াঘাটের মধ্যে পড়ছে তো না? এটা তো ওই যে প্রজেক্টটা কার? এটা আমার ভাই ইউনূস সাহেবের না? আপনার ভাই হয় না? উনি তো এবার তো মোটামুটি 50-60 কাঠা জমিতে শসার আবাদ করছেন। তো আপনার এখানে যে টোটাল আজকে কেমন লোকজন কাজ করছে? আজকে আছে 27 জন আছে। 27 জন না? এর থেকে আরো বেশি লোক থাকে, কিন্তু আজকে কম, বলতে একটু কাজ একটু কম তো তাই। আর লোকজন পাওয়া যায় না, খুবই কম। মানে তাহলে বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব যে একটা প্রজেক্ট করছে, আপনারা যে একটা প্রজেক্ট করছেন, এই প্রজেক্টের ইউনূস সাহেবের এই প্রজেক্টের উসিলায় মানে উনি এই প্রজেক্ট করাতে এই এলাকার 8-10 জন লোকের তো একটা 10-15 জন লোকের একটা কর্মসংস্থান হয়েছে। তো এটা কেমন মনে হচ্ছে আপনার? খুব ভালো মনে হচ্ছে, তাই না? এটা যে এই প্রজেক্ট করাতে একটা কর্মসংস্থানের সৃষ্টি হইলো, লোকজন এখানে কাজ করতে পারছে। এই শ্রমিকদের কেমন বেতন টেতন দিচ্ছেন আপনারা? বেতন হচ্ছে আপনার সকাল 7টা বাজে আসে, 5টা বাজে বোগা, 600 টাকা হাজিরা, আবার এক বেলা খাওয়া আছে। 600 টাকা হাজিরা? তাহলে তো আপনার শ্রমিকের দাম এখন বেশ ভালোই, মানে এরাও বেশ ভালোই পাচ্ছে। আমরা দিকে সারা 12 মাসে এটাই থাকে, তাই না? মানে 600 টাকা হাজিরা থাকে, মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত, আবার এক বেলা খাবারও দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনার এই যে প্রজেক্টটা কার? এটা হলো ইউনূস। ইউনূস আলী। তো আপনারা একই গ্রামের সবাই? একই গ্রামের। আচ্ছা, তো উনি কতটুকু জমি নিয়ে এটা চাষ করছে? মোটামুটি 50 কাঠা জমির মতো চাষ করছে। 50 কাঠা? আপনাদের এখানে কয় শতাংশ এক কাঠা? 8 শতাংশ। 8 শতাংশ যদি এক কাঠা হয়, 50 হইলে তো 5-40, প্রায় 4-5 একর জমিতে। উনি এই কয় বছর ধরে এই শস্য আবাদ করছেন? অনেক বছর ধরে। তার বাপেও শসার আবাদ করতে অল্প অল্প, এখন মানে সে পুরা দমে শুরু করছে? হ্যাঁ, পুরা দমে শুরু করছে। আচ্ছা, এই যে মুরব্বী, একটা জিনিস, এই যে ইউনূস আলী যে এই যে এখানে যে আর 4-5 একর জমিতে শসার আবাদ করছেন, তার এই প্রজেক্টকে নিয়ে যে 4-5 জন লোকের কর্মসংস্থান, 8-10 জন লোকের কর্মসংস্থান হয়েছে, এটা আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই না? খুবই ভালো লাগছে, আমরা খুব আনন্দ ফুর্তিতে কাজ করতেছি। মানে একটা আনন্দ নিয়ে আজকে কি করছেন? আজকে ওই যে মনে করেন যে এই গাছের ডোগার নিচে পড়ে রয়েছে, এটি উঠানি হবে। আচ্ছা, আর যে এমনি উপরে মাচা করে দিচ্ছেন? হ্যাঁ, মাচা করে দিচ্ছি, এই বটর দিতাছি, এই আর কি। আপনি নিজে কৃষি কাজ করেন না? আমি নিজে কৃষি কাজ করি। কি করেন আপনি? আমি ওই যে এইসব কাজ করি, ধানের কাজ করি। ধান টান আবাদ করেন না? ধান আবাদ করি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, পুরা মাঠ জুড়েই লোকজন কাজ করছে। আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটার দুপাশে শসার বিশাল বড় প্রজেক্ট। দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। বিশাল বড় প্রজেক্ট। এখানেই তার মোটামুটি 30 কাঠা আছে, 30 কাঠার মতো আছে। ছড়ায় ছিটে টোটাল 50 কাঠা জমিতে উনি শসা আবাদ করেছেন। দেখুন, বেশ সুন্দর একটা প্রজেক্ট, গোছানো। বন্ধুরা, আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন এই কৃষিকাজ করবেন, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে, আপনি যদি নিজে প্রজেক্টে সময় দিতে পারেন তাহলে এই কৃষিকাজটাতে করবেন। আরেকটা কথা হচ্ছে যে, আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো সফলতাই একদিনে কিংবা হঠাৎ করে আসে না। সফলতার জন্য আপনার নিরন্তর পরিশ্রম, সাধনা, অধ্যবসায়, শ্রম দিতে হয়। তাহলে আপনার কাঙ্ক্ষিত সফলতা মিলবে। আপনি একটা প্রজেক্ট করলেন, করে একদম সব শ্রমিকের উপরে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না। আপনার নিজেকে সময় দিতে হবে, নিজেকে থাকতে হবে। তারপরে আর একটা বিষয় হচ্ছে জমি নির্বাচন, বীজ নির্বাচন, তারপরে কি সার দিবেন, সার ম্যানেজমেন্ট, তারপরে বাজারজাতকরণ, এগুলো বিষয় খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে আপনার কৃষি কাজ বলেন, যে কোনো কাজ বলেন, সেখান থেকে আপনি একটা মুনাফা বের করতে পারবেন। ইউনিসেফ প্রজেক্টে বিভিন্ন বয়সের যারা আছে
তার টার্গেট হচ্ছে এখন থেকে শুরু করে আগামী 5-6 মাস তার প্রজেক্টে শশা থাকবে। বেশ সুন্দর গাছের গ্রোথ। আপনারা আমাদের কাছে অনেক সময় ফোন করে বলেন, ভাই মাচা তৈরির ভিডিও দেখাবেন। আসলে মাচা তৈরিটা একটা রকেট সায়েন্স না। এরা এই অঞ্চলের কৃষকরা মাচা একটু নিচু করেই করেন। দেখুন আপনার একদম পুরো প্রজেক্ট বরাবর এক সাইড দিয়ে জিআই তার অথবা বাঁশ দিয়ে দিতে পারেন। ওনারা জিআই তার দিয়ে দিয়েছেন, টান করে জিআই তার দিয়ে দিচ্ছেন, আবার ঠিক একইভাবে ওই পাশ দিয়ে জিআই তার দিয়ে দিয়েছেন। এখন এই যে সুতা টেনে টেনে যাচ্ছে, সুতা একদম টাইট করে টেনে টেনে যাচ্ছে। এখানে কি একটা গিট দিচ্ছ? আচ্ছা, এই সুতাটার কি কোনো নাম্বার আছে? এই এটা নাম্বার নাই না? এই যে ইটা দিচ্ছ, যে মাঝখানে এই গ্যাপটা কতটুকু দূরে দূরে দিচ্ছ সুতাটা? 4 আঙ্গুল আদার দেওয়া যায়। 4 আঙ্গুল না? মানে এদিক দিয়ে টেনে যাচ্ছ আর ওদিক দিয়ে দিবে মোটা সুতা, ওদিক দিয়ে দিবে মোটা সুতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বহরের টানা না? আচ্ছা, দেখুন এইভাবেই আসলে এক দিক দিয়ে দিবেন আপনি মোটাটা, আরেক দিক দিয়ে যে মোটা ওই যে ওই সুতা কট সুতাটা, আরেক দিক দিয়ে দিবেন চিকন সুতাটা। মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে 6 ইঞ্চি পরে পরে দিতে পারেন, 4 ইঞ্চি পরে পরে দিতে পারেন। সেটা আপনার এই গাছগুলোতে মাঝে মাঝে 2টা করে খুঁটি কেটে দিবেন, যাতে এটার ওয়েটটা নিতে পারে। গাছগুলো যখন বড় হয়ে যাবে, মাচায় উঠে যাবে, তখন ওয়েটটা নিতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। শশা আসলে শর্ট টাইমের একটা লাভজনক প্রজেক্ট যদি বাজারটা ভালো পাওয়া যায়, কারণ শশার বাজারটা কিন্তু খুবই একটা আপ ডাউন করে। এই দেখা যাচ্ছে কিছুদিন আগেই কিন্তু অল্প 10-15 দিন আগেই কিন্তু আপনার 1700 টাকা ছিল, এখন শশার বাজার চলছে 1200 টাকা। প্রচুর ফ্লাকচুয়েশন করে, আপ ডাউন করে। এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি কোন টাইমে লাগাইলে বাজারটা ভালো পাওয়া যাবে। বন্ধুরা, আসলে ইউনুস একজন তরুণ, বয়সে খুবই তরুণ, পড়াশোনা শেষ করে এই কৃষিকাজ শুরু করেছেন। আসলে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি যে এত মানে এই বিশাল একটা এরিয়া নিয়ে উনি এই শশা চাষ শুরু করেছেন। তো তার সাথে আমরা কথা বলবো তার এই শশা চাষ নিয়ে। চলুন যাই আমরা কথা বলি ইউনুসের সাথে। ইউনুস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনার এই যে এত সুন্দর একটা প্রজেক্ট দেখে তো আসলে সত্যি প্রাণটা জুড়ে গেল। আপনি এই যে শশার আবাদটা কত বছর ধরে করছেন? অনেকদিন ধরেই, কিন্তু আগে আমার আব্বা করতো, এখন আমি। ও আচ্ছা আচ্ছা, এর আগে আপনার আমি জড়িত 3-4 বছর ধরে। 3-4 বছর। তো মোটামুটি তো বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। তো এইবার আপনি কতটুকু জমি নিয়ে এটা ই করছেন? 150 কাঠা জমি লাগাইছে। 150 কাঠা মানে লাগাইছেন? আরো জমি কি রেডি করছেন? কেমন আরো করবেন? টোটাল কত ইয়েতে কাঠা করবেন এবার? 69 কাঠা। আচ্ছা, 70 কাঠাই ধরি আমরা। 70 কাঠা যদি মানে এখানে তো 8% মনে হচ্ছে, মানে 5.5 একর। 5.5 একর তো বিশাল মোটামুটি। এটা এই জমিগুলা কি আপনার নিজস্ব সম্পত্তি নাকি আপনারা লিজ নিছেন? না, বিক্রি লিজ নেওয়া। লিজ নেওয়া কয় দিনের জন্য লিজ নিছেন আপনারা? কোনটি বড় আবাদ করবাম আর কোনটি মানে কোন টাইম পাই তাহলে বড় করবাম। আচ্ছা, টাইম না পাইলে এভাবেই। মানে কোনটা আপনি এই শশা করার পর বড় করবেন, আর কোনটা আবার শশা করে ছেড়ে দিবেন। এগুলো কিভাবে নিছেন জমিগুলো আপনি? লিজে টাকার মাধ্যমে। কিভাবে দিচ্ছেন আপনার? সর্বমোট 1,86,000। আচ্ছা ইউনুস, আপনার এই প্রজেক্টে এইবার কি কি জাতের শশা দিচ্ছেন? মল্লিকা 533। মল্লিকা 533 আর তামিম প্লাস কাশেম সিডের না? মল্লিকা 533 আর তামিম প্লাস, এগুলো হাইব্রিড শশা নাকি? হাইব্রিড। ফলন কি বেশি না? ফলন ভালোই, দুটোই ভালো। এগুলো ফলনটা হিসাব করেন কিভাবে আপনারা? মানে কাঠাপতি নাকি একর প্রতি? কাঠাপতি কেমন ফলন আসে এই শশাটা? 40-50 মন। ও আচ্ছা, তবে তো বেশ। ফসল যদি ভালো না হয় তাহলে আর কম হয়। 20 মনে মারা যায়, 30 মনে মারা যায়, ভালো হলে 40-50। আচ্ছা, ইউনুস আমাদের একটু বলেন, আপনার তো অভিজ্ঞ চাষি, মানে এই 5 মানে 1 কাঠা জমি যদি 10% যদি 1 কাঠা ধরি আমি, কতটুকু পরিমাণ ফলন হইলে আপনি একজন কৃষক লাভবান হয় মোটামুটি? প্রতি শতাংশে 40 5 মন 6 মন হইলে লাভবান হবে। মানে প্রতি শতাংশে যদি 5 থেকে 6 মন শশার ফলন হয় তাহলে কি একজন কৃষক লাভবান হবে?
আর বাজারটা কেমন থাকতে হবে? বা 10% জমি করে কতটুকু বাজার লাগবে? মানে বাজারে কেমন দাম থাকলে একটু ভালো হয়? থাকতে 700 700, নিচে 700, মানে নিচে 700 টাকাও যদি একজন কৃষক দাম পায় তারপরে তার ক্ষতি হবে না, মানে লাভ থাকবে। সুন্দর একটা তথ্য দিলেন আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের বলেন যে আপনার তো বিশাল একটা কর্মযোগ্য প্রায় 70 কাঠা জমিতে চাষ করছেন, এগুলোতে সারটার কি ব্যবস্থা, সার ব্যবস্থাপনাটা একটু আমাদের একটু বলেন। সার প্রয়োগ প্রতি শতাংশ 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি কি কি সার দিছেন? টিএসপি, শুধু টিএসপি, কেজি, আর কিছু দেন নাই? লাল হাফ অর্ধেক, মানে লাল সার যেটা। আচ্ছা, পটাশ, আর পটাশ দিছেন, মানে 3 জাতের সারই দিছেন। প্রথমে 2 জাত। আচ্ছা, টিএসপি আর পটাশ। মানে এটা কি জমি তৈরির সময় দিছেন? জমি তৈরির সময়। আর সার কয়বার দিবেন আপনি? পরে তো এবার লাগায় হয়, তারপর কিছু ইউরিয়া সার দেন। ইউরিয়া সার পরে দিবেন? ইউরিয়া সার পরে দেন। আচ্ছা, অল্প কিছু আগে দেওয়া যায়। আচ্ছা, তো লাগানির দিনে দেওয়া যায়। আচ্ছা। তারপর হচ্ছে ইউরিয়া সার গাছটা বড় হলো, তারপর তো শেষ দেন, তারপর ইউরিয়া সার দিই। তারপর ইউরিয়া সার দিবেন। ফলের আগে উঠে, হ্যাঁ, তারপর আমরা এবার খাবার দিই। মানে মাচা উঠার আগেই ঠিক আরেকবার খাবার দেন? একই সার দেন? একই সার দিই, বাদে আরো মেডিসিন গুলো পারে, বোরন, জিঙ্ক, দস্তা যা খাবার আছে সব। মানে বোরন, জিঙ্ক, দস্তা সব দিয়ে দেন? এমনি কি ভিটামিন টিটামিন দিতে হয়, গাছে স্প্রে করতে হয়? স্প্রে করা যায়, কিন্তু অনেকেই করে, কিন্তু ভিটামিন আপনি দেন না? মানে আপনি শিকড়ে দিয়ে দেন? শিকড়ে দিয়ে দিই। আচ্ছা। আর একটা বিষয় আমাদের বলেন, আমাদের এই প্রতিবেদনগুলো দেখে সাধারণত অনেকেই চাষাবাদ করে, ঠিক আছে, অনেকে জানতে চায়, আপনি আমাদের একটু বলেন যে এই শশা গাছের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধরনের রোগ টোগ হইতে পারে, একটু আমাদের একটু বলেন তো। শুরু থেকে প্রথমেই গাছটা ফোটার পরেই, হ্যাঁ, গুড়ির মাঝে পছন্দ হতে পারে ছত্রাক। মানে এই কয় পাতা হবে তখন? ফুটে উঠবে 2 পাতা। 2 পাতা হলে একটা গুড়িতে পচা লাগতে পারে। তখন কি ধরনের ওষুধ দিলে ভালো হয়? কার্বনডাজিম গ্রুপের ওষুধ দিলে। মানে ছত্রাকনাশক? শুধু ছত্রাকনাশক। আচ্ছা, দ্বিতীয়বার পরে তখন? দ্বিতীয়বার তারপর উঠাবো যে কোনো, হয়তো নরমালি কি ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ। দ্বিতীয় দিবে কয় পাতা পরে? 3 পাতা। 3 পাতা হলেই। ইমিডাক্লোপ্রিড কি এর জন্য, ওষুধের এই পোকার জন্য? পোকার জন্য। আচ্ছা, তার সাথে শুধু মেনকেজার। আচ্ছা, তারপরে কি দিবেন আপনি? তারপরে যদি ভালো থাকে তাহলে যাইবো, বা সপ্তাহখানি পরে একই ডোজ, বা অন্যান্য আরো সপ্তাহখানি পরে যদি ভালো থাকে তাহলে একই ডোজ দিবেন? একই ডোজ না, একটু মিক্সড হইব। আচ্ছা, কি মিক্স করবে? অন্য এভামেকটিন গ্রুপের ওষুধ মিশাই লাগবে। এভামেকটিন না? আপনি শুধু গ্রুপগুলো বলতেছেন, ওষুধ যে কোনো নাম হতে পারে। আচ্ছা, গ্রুপটা তো একই। খুব সুন্দর এটা দিলেন। তারপরে পরে কি কয়দিন পরে দিবেন? ছত্রাক আসে তাহলে ছত্রাক জনিত ওষুধ দেওয়া লাগবে। ছত্রাক কি গাছ দিকে বুঝবেন? বেশিরভাগই ছত্রাক গাছ দিকে বোঝা যাবে না? বেশিরভাগ ছত্রাক আর হইতাছে একটা মোজাক ভাইরাস, এটা সবসময় বেশি ধরে। মোজাক ভাইরাস আর ছত্রাক, এইটার যদি ধরে তে একটু ক্ষতি হয়। এই দুটার জন্য কি করতে হবে? ছত্রাক লাগলে ছত্রাক দিতে, ছত্রাকের ওষুধ দেওয়া লাগবে। ছত্রাকের ওষুধ না? আর মোজাকের জন্য কি কোনো স্পেশাল কোনো আছে? ওষুধ দেওয়া লাগবে। আচ্ছা, ইউনুস, আমাদের আরেকটা বিষয় বলেন, সামনে তো প্রচন্ড শীত আসতেছে, এই শীতে তো সাধারণত শশার গাছ টুন্ডা হয়ে যায়, মানে বাড়তে চায় না। সেই টাইমে কি কোনো ভালো জাত আছে যে এই জাতটা চাষ করলে বাড়বে ভালো? কি এটা, কি জাত এটা? তামিম, কাশিম সিডের তামিম, বা তামিম প্লাস, হ্যাঁ, বা মেসি বা কোহিনুর, বা শীতকালীন অনেক জাতগুলো আছে। আচ্ছা, ফলন হয়, কিন্তু দাম ভালো, যে ফসলটা ভালো, হ্যাঁ, দেখতে কালার সুন্দর, এটা তামিম প্লাস। মানে তামিমের দেখতে, ফলনটা দেখতে সুন্দর হয়, বাজারে চাহিদাও থাকে ভালো। তামিম প্লাস মানে শীত সহ্য করতে পারে, শীত সহনশীল। আচ্ছা, সব জাতির প্রায়ই তো শীত সহনশীল, অনেকটি ভালোই। আচ্ছা ইউনুস, আপনার তো একটা বিশাল একটা কর্মযোগ্য 70 কাঠা জমিতে প্রজেক্ট নিচ্ছেন। আচ্ছা, আমাদের একটু বলেন, চুলচেরা হিসাব তো একটু করা যায় না? আপনার অনেক কিছুই তো তথ্য আমাদের দিলেন। এই এতগুলা জমিতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার খরচ কেমন আসতে পারে? ভাই এটা না, চুলচেরা হিসাব তো করা, আনুমানিক এটা কেমন আসতে পারে? কিভাবে বলবো? না, এটা আপনি তো আর চুলচেরা খাতা কলমে লিখতে পারবেন, আনুমানিক কেমন খরচ আসতে পারে? 10 লাখ আসবে? 10 লাখ টাকা যদি খরচ আসে, তেমন 10 লাখে মেকআপ হইতো না। 10 লাখ হবে না? আচ্ছা, 12 লাখ টাকাই ধরলাম। আর আমরা তো হিসাব করতেছে যে এখন উঠতাছে, এটাতে বাদ যাচ্ছে। আচ্ছা, এটা ধরে না, এটা মোট একটা বিনিয়োগ আছে না, যে আমি এই সিজনে এত টাকা বিনিয়োগ করব, এত টাকা আসবে। এটা দিয়ে একবারে লাগা কেউ 7 লক্ষ টাকা দিয়ে তুলতে পারবো। 7-8 লাখ টাকা, 10 লাখের মাঝে, আর 10 লাখের ভিতরে। এইখান থেকে টোটালি প্রজেক্ট থেকে আপনি কেমন আশা করছেন যে আপনার যে এই সিজন শেষে আপনার কেমন থাকতে পারে, যদি আল্লাহ যদি ফলন টলন ভালো দেয়? এটা আল্লাহ যা দেয়, কেমনে কইব না, আপনি তো একটা আশা নিয়েই করছেন অবশ্যই। কিছু তো লাভ না থাকলে তো আপনি এই কৃষি কাজটা কেউ করতে যাবে না, বুঝেন নাই? তারপরে তো অবশ্যই একটা আশা যে আমার এই 10 লাখ টাকা বিনিয়োগ করে আমার 5 লাখ টাকা প্রফিট থাকবে। কেমন থাকতে পারে আর কি, আনুমানিক একটা?
আনুমানিক আচ্ছা আচ্ছা, এটা বলতে পারো মানে এটা মোটামুটি প্রকৃতির উপর লাভজনক ফসল এটা, লাভ না? হয়তো এর থেকে ডবল হতে পারে, 3 ডবল হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কোনো নাই, এটা হচ্ছে মানে এত ফিক্সড করে বলা যাবে না। ফিক্সড করে বলা যায় না। আচ্ছা, ঠিক ঠিক বলছেন, আসলে আল্লাহর ডবল 3 ডবল হতে পারে, কারণ আমাদের এটা প্রকৃতির উপরেই তো এটা ডিপেন্ড। এটা ঠিক আছে, আপনি খরচটা হয়তো বলতে পারেন, কিন্তু এখান থেকে যে কি পরিমাণ উৎপাদন হবে সেটা তো আর আপনার ধারণা নাই। কারণ ফল বেলা শেষে ফল কেমন আসে এটার উপরে বাজার কেমন দাম থাকে সেটার উপরে ডিপেন্ড করবে। তো ইউনুস প্রচন্ড ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, এর জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখি আপনি এই যে প্রজেক্ট থেকে ভালো একটা মুনাফা করতে পারেন এবং আপনার দেখা দেখি এই এলাকায় যাতে আরো 2-1 জন উদ্যোক্তা তৈরি হয়, এবং আপনি যে বিশাল একটা কর্মযজ্ঞ শুরু করছেন, এই যে আপনার এই এই একটা প্রজেক্ট করছেন 70 কাঠা একটা প্রজেক্ট, এই প্রজেক্টে প্রতিদিন 10-15 জন লোক কাজ করছে, আপনার দ্বারা কিন্তু এখানে 10-15 জন লোকের কর্মসংস্থান হয়েছে। এটাই আমরা এই জন্যই বলি যে ইয়াং যারা শিক্ষিত ছেলেমেয়েরা এরা কৃষিতে আসলে আমাদের প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের দেশের বেকার সমস্যাও দূর হবে। তো ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, কথা বললাম তরুণ কৃষি উদ্যোক্তা ইউনুসের সাথে, অনেক কিছুই জানলাম। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা এই শশার যে প্রজেক্টগুলোর ধারাবাহিক প্রতিবেদন করব, রেগুলার তুলে ধরব। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।